বিমুখ হতে পারিনি। তবে মা এতে কষ্ট পেয়েছিলেন খুব। বলেছিলেন যে কতদিন এভাবে আনভির বাবার উপর অভিমান করে থাকবেন। পরন্তু নীরব ছিলেন আনভির। আমি সচরাচর কাউকে আশ্বাস দিই না, মিথ্যে আশ্বাস দেওয়া তো দূরের কথা, কিন্তু হয়তো এই ক্ষেত্রে প্রথমবার আপন কোনো মানুষকে আশ্বাস দিয়েছি আমি। জানি না সেটা সত্য নাকি মিথ্যা। মাকে বলেছিলাম যে একদিন আনভিরের সমস্ত ক্ষোভ, সমস্ত অভিমান ভেঙে যাবে, আমি কাটিয়ে তুলবো তা। অন্য 4-5টা মানুষের মতো উনিও পরিবারকে আগলে নেবেন। মা খুশিতে প্রাণ ভরে চুমু দিয়েছিলেন আমার ললাটে। আমাকে তাই বিস্ময়ে আবির্ভূত থাকতে হলো মাতৃক্রোড়ের এই ভালোবাসাময় স্পর্শে। আমার মা নেই, আমি বুঝি এর কষ্ট কি। আর আনফিরে থাকতে সেটাকে হেলিয়ে চলবেন এমনটা তো আমি কখনোই হতে দিব না। আমার অজস্র ভাবনার জাল কাটলো বাতাসের কম্পনে। বাস্তবে ফিরে এসে দেখলাম এখনো বৃষ্টির গতি কমেনি। এই বাসাটা নিতান্তই বড়, এবং মানুষ বলতে আমি, আনভির আর নাহিদ ভাইয়াই। বাকি যারা আছে তারা বাড়ির বাইরেই পাহারা দিতে সবসময় মশগুল থাকে। বলতে গেলে একা স্বাচ্ছন্দ্যে চলাফেরার জন্য বেস্ট জায়গা এটা। আনভির বাসা নেই আজ। না আনভির আর না নাহিদ ভাইয়া। বিগত কিছুদিন যাবৎ উনি একটা গানের রেকর্ডিং নিয়ে প্রচুর ব্যস্ত। কথা নেই, বার্তা নেই। সময়ে অসময়ে কল এলেই উনি নাহিদ ভাইয়াকে আর বডিগার্ডকে নিয়ে বেরিয়ে পড়েন। আমি আগে ভাবতাম এদের লাইফই সুন্দর, বাসায় থাকলে ডিস্টার্ব করার মানুষ নেই, এক অন্যরকম ভাইব পাওয়া যায়। কিন্তু বাস্তবটা নিতান্তই অন্যরকম। এ ধরনের সিঙ্গার বলি কিংবা আইডল বলি, বেশিরভাগ সময়ই এদের দিন কাটে মিডিয়া, লাইট, ক্যামেরা, অ্যাকশন, প্রেস কনফারেন্স ইত্যাদি নিয়ে। আজকেও হুট করে সকাল 6টায় ডাক দিলেন আমায়, বলেন জরুরি কাজে বাইরে যাচ্ছেন, নাহিদও যাবে, তাই বাসায় সাবধানে থাকার ইঙ্গিত দিয়ে দিলেন আমায়। আমি জানি আমায় নিয়ে এই দুশ্চিন্তার কারণের পেছনে যে অপূর্ব ভাইয়াই জড়িত আছে। আর আনভির কোনো ক্রমেই চান না নিজের ছোট কোনো অসাবধানতার জন্য আমায় বিপদে ফেলতে। আমি ঘুম কাটিয়ে উঠে বসলাম আজ। আজ হসপিটালে অফ ডে ছিল আমার, তবুও কাজের চাপ কম ছিল না। গতরাতে আমার কলিগ রিনি জানালো যে ডে আফটার টুমোরো ইন্টারন্যাশনাল কয়েকজন ডক্টরদের সাথে মিটিং আছে আমাদের। এরপরই যাচাই করা হবে যে আমাদের প্রমোশন হবে কি না। আনন্দে জেগে উঠেছিল আমার হৃদয়ে। ডক্টর হওয়ার স্বপ্ন ছিল আমার। হার্ট সার্জন হওয়া এত সহজও না। এই জন্য পারিবারিকভাবেই হোক আর ব্যক্তিগতভাবেই হোক অনেক সংগ্রাম করতে হয়েছে আমায়। আর কয়েকটা দিন পরিশ্রম করলে হয়তো আমি ডক্টর ধ্রুবের অ্যাসিস্ট্যান্ট ডক্টর হিসেবে থাকবো না, নিজের একটা নাম গড়ে তুলতে পারবো। তাই মিটিংয়ে নিজের স্কিলটা প্রকাশ করার জন্য বেশ কয়েকটা ফাইল প্রস্তুত করেছি। সবই করেছি আজ সকাল থেকে। প্রায় 1.5 ঘন্টায় পাওয়ার পয়েন্টের কাজ আজ সেরে আমি বারান্দায় আনমনা হয়ে দাঁড়িয়ে বৃষ্টিস্নাত দৃশ্য উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়লাম। ভালো লাগছে সবকিছু দেখতে। তখনই দরজা খোলার শব্দে অপ্রকৃতস্থ হয়ে পড়ি আমি, কিন্তু স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম বারান্দাতেই। আমি স্পষ্টতই জানি যে মানুষটা কে। হঠাৎ আমায় পেছন থেকে জড়িয়ে ধরলেন আনফি। আমার গলায় শব্দ করে একটা চুমু দিয়ে কাঁধে থুতনির ভার ছাড়লেন। আমি অপ্রতিভ হয়ে দাঁড়িয়ে রইলাম। হাতে থাকা নেসলে কফির কাপটাও যেন অসাড় হয়ে আসছে। কণ্ঠ জড়ালেন আনভীর, বলে উঠলেন, রিয়াকশন দিলে না যে? আপনার এইসব কাজে একটু বেশি অভ্যস্ত হয়ে গেছি, তাই হয়তো। ঠোঁটে হাসির সুরত ঘটিয়ে বললাম আমি। আনভীর আকস্মিকভাবে হেসে ফেলেন। পেছন থেকে আরো প্রগাঢ়ভাবে চেপে ধরলেন আমায়, বললেন, আমার মিসেসটা বোধ হয় অভিমান করে আছে আমার উপর। ঠিক বললাম না? জি না, ভুল বলছেন। এখনো পর্যন্ত অভিমান করার মতো কাজ আপনি করেননি যে অভিমান করব। তবে যদি কখনো করি, তবে আপনাকে অনেক কাঠখড় পোহাতে হবে। আনভীর তথারূপী আরো এক দফা মিহি হাসলেন আমার কথায়। আমি ওনার হাসিকে পাত্তা দিলাম না। আমার পেটের উপর ওনার হাতের বন্ধনে নিজের হাত রেখে জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলেন এত সকালে? জানতে আমি চাই। মানুষটার কৌতূহল অনেক বেশি মিস্টার আনভীর রেজওয়ান খান। আমার জেরা করার ভয়ে নাহিদ ভাইয়াও পালাই পালাই করে। বিগত কয়েকদিন ধরে লক্ষ্য করছি আপনাকে যে আপনার দুজন মিলে কিছু একটা লুকানোর চেষ্টা করছেন আমার থেকে। আর আমি এটাও নিশ্চিত যে আপনি আজকে সকালে সং রেকর্ডিং এর কোনো কাজে যাননি, গিয়েছেন অন্য কোনো এক কাজে। আনভীর অভিভূত হলেন আমার কথায়, ব্যক্ত করলেন, বাহ, মিসেস আনভীর রেজওয়ান খান দেখি ইদানিং ডিটেকটিভের কাজ শুরু করেছে। আচ্ছা সত্যি করে বলো তো, তোমার প্যাশন কিছু আসলে ডক্টর ছিল নাকি গোয়েন্দা টোয়েন্দা হওয়ার ইচ্ছে ছিল? আমি পেছনে ঘুরে ফিরি এবার। হাতের কাপ রেলিং এর সব প্রান্তে রেখে দাঁড়াই আনভীরের মুখোমুখি হয়ে।
ঘুমের জন্য সকালে আনভিরকে আমি আবছাভাবে দেখেছিলাম, তবে এখন দেখে নিলাম পূর্ণ দৃষ্টিতে। সাদা কালো চেক শার্টের গুটানো হাতা তার উজ্জ্বল ফর্সা গায়ে ফুটে উঠেছে নিদারুণভাবে। বুঝলাম অন্য সময়কার মতো ফর্মাল হয়ে বের হননি আজ। আমি নতমুখে প্রত্যুত্তর করলাম, জি না মিস্টার রকস্টার, আমার সবসময় একটাই ইচ্ছে ছিল, ডক্টর হব। দেশে একজন বড় মাপের হার্ট সার্জন। সেবাব্রতী হব মানুষের উদ্দেশ্যে। দেখবো যে আমার মতো কাউকে যেন কষ্ট করতে না হয়। আচ্ছা, আজ যদি আমি তোমার একটা চাপা কষ্ট দূর করে দেই? আনফিরের কথায় বিগলিত হয়ে পড়ি আমি। ব্যস্ত হয়ে তাকালাম তার দিকে। আনফিরের ঠোঁটে এখনো বুক উজাড় করা হাসি। জিজ্ঞেস করলাম, এখন? জি মহারানী, এখন। এর জন্যই তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মানে? ওনার কথার মর্মার্থ না বুঝে শেষমেশ প্রশ্ন করেই ফেললাম ওনাকে। আনফির নিচু হলেন আমার কাছে, কর্ণের কাছে শিশির বাতাসের স্বরে বললেন, তোমার বার্থডে গিফট তো সেদিন দেওয়া হয়নি ম্যাডাম, আজ দেওয়ার পালা। আমি অপ্রতিভ হয়ে যাই এতে, অনুনয়ের সহিত। তাই বললাম, আপনি এখনো গিফট করছেন কেন আনফির? বলেছিলাম না আমার প্রয়োজন নেই। আর আমি ওকে বলেছিলাম না যে আমার গিফট কিছুটা আলাদা হবে, যা তোমার ঠোঁটে হাসি ফুটিয়ে তুলবে? চোখ শক্ত আনফিরের এমন শাসানো ভঙ্গির কথায় আমি মাথা উপর নিচ করে বললাম, তাহলে তার কোনো কথা? নাও ক্লোজ ইওর আইস মাই বেবি গার্ল। যখন আমি খুলতে বলবো তখন খুলবে। আমি হাত ধরছি, চোখ বন্ধ করে চলো আমার সাথে। আমি তাই করলাম। অগতায় কথা মতো আনফিরের হাত ধরে ত্যাগ করলাম ঘরটি। সিঁড়ি দিয়ে ধীর পায়ে আমাকে নামতে হলো আনফিরের হাত ধরে। আমার চোখ জোড়া তখনও বন্ধ অবস্থায়। আনফির এবার পেছন থেকে বললেন, নাও ইউ ক্যান ওপেন ইউর আইস আহি। আমার মনের মধ্যে অনেকক্ষণ ধরে কৌতূহলতা চরমভাবে শিরায় উপশিরায় তরতর করে বলছিল যে আসলে কি করতে চাচ্ছেন আনফির। তাই উনি চোখ খোলার কথা বলা মাত্রই আমি পিটপিট করে চোখ খুলে সম্মুখে তাকালাম। সামনে যে এমন কিছু দেখবো এটা কল্পনায়ও ভাবতে পারিনি আমি। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। তাই আমি আনফির এবার বললেন, এটা তোমার ডে ড্রিম না আহি। তুমি সত্যি দেখছো আমি যা দেখছি? আমার চোখ টলমলো করে উঠল অশ্রুতে। এটা কিসের অশ্রু সেটা যেন ব্যক্ত করা অসম্ভব আমার কাছে। সামনে যে এমন কিছু দেখবো এটা কল্পনায়ও ভাবতে পারিনি আমি। স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে রইলাম। তাই আমি আনফির এবার বললেন, আমার চোখ টলমলো করে উঠল অশ্রুতে। এটা কিসের অশ্রু সেটা যেন ব্যক্ত করা অসম্ভব আমার কাছে। আমার সামনে সোফায় একজোড়া মধ্যবয়স্ক কপতি বসে আছে, যাদের আমি চিনি, খুব ভালো মতোই চিনি। তাদের সঙ্গে আরো দুজন ছিল যাদের আমি খেয়াল না করে শুধু সেই দুই প্রবীণ দম্পতির দিকেই চেয়ে থাকলাম নিষ্পলকভাবে। ইনারা আর কেউ নন, আমার মামু আর মামি, আমার মায়ের আপন বড় ভাই, যাকে আজ কত বছর পর দেখলাম তা আমার তেমন একটা ধারণা নেই। চেহারার জৌলুস কমে বার্ধক্যের ছাপ পড়লেও চেহারায় বিন্দুমাত্র প্রভাব পড়েনি সেটার। আরো যারা ছিল তারা হলো আমার ছোট মামু আর মামাতো বোন নীলু। বড় মামু আমায় এভাবে পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালেন। এবার কাতর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কেমন আছিস রে আরোহিমা? আমি আর নিজেকে সামলাতে পারলাম না, দ্রুত পায়ে মামুর কাছে গিয়ে জড়িয়ে ধরলাম তাকে। চোখের অশ্রুগুলো পড়ছে এবার অবিরাম ভাবে, কোনো ঈদই নেই। বড় মামু সস্নেহে মাথায় হাত বুলাতে থাকলেন এবার। এতে আমার কান্না যেন আরো প্রগাঢ় হয়ে গেল। অঝোর ধারায় কেঁদে উঠি আমি। এই মানুষটাকে বিগত 5টা বছর তন্ন তন্ন করে খুঁজেছি আমি, যোগাযোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম তাতে। চাচু বা অপূর্ব ভাইয়াকে 1000 বার অনুনয় করে বলেছিলাম, শুধুমাত্র একটা বার মামুর সাথে কথা বলতে দিতে, কিন্তু আমার কথা কেউ শোনেনি। অপূর্ব ভাইয়া তো আরও না, কেননা শেষবার মামু এসেছিল আমায় ওনাদের কাছ থেকে ফিরিয়ে নিতে। শুধু সেই শেষবার না, মা মারা যাওয়ার পর মামু আমায় দত্তক নেওয়ার জন্য অনেক ছুটাছুটি করেছিল, কিন্তু আমার বাবা যেহেতু বেঁচে ছিল আর সে এতে সম্মতি জানায়নি বলে মামু পারেননি। তাই শেষবার আমার 18 বছর হওয়ার পর যখন জানতে পারেন যে অপূর্ব ভাইয়া আমায় আংটি পরিয়ে রেখেছেন, এতে রেগে যান কিছুটা। বলেছিলেন যে অমন নির্দয় পরিবারে যে এত বছর শুধু ওত পেতে ছিল, কবে আমার 18 বছর হবে আর কবে আমার মায়ের উইল করা সম্পত্তি হাতিয়ে নিবে, এমন জায়গায় কিছুতেই রাখবেন না আমায়। এতে অপূর্ব ভাইয়া খেপে গিয়েছিল অনেকটাই। বড় মামুর সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছেন। আমি তাই রাগ করে একবার বাসা ছাড়ার কথা বললে অপূর্ব ভাইয়া সেদিন এক বেলাও খেতে দেননি আমায়। পরপর 2 দিন আমি ঘরবন্দি ছিলাম।
তখন থেকে অপূর্ব ভাইয়া চাচুর কথা আরো সতর্ক হয়ে যান আমায় নিয়ে। কিছুতেই একা বের হতে দেন না, কোনো সুযোগ রাখতেন না আমার যে আমি মামুর সাথে যোগাযোগ করতে পারি। মেডিকেল স্টুডেন্ট লাইফেও অপূর্ব ভাইয়া কড়া চোখে নজর রেখেছেন আমার উপর। ছেলে বন্ধু তো দূরের কথা, মেয়েদের সঙ্গেও কথা বলতে দিত না। এসব কিছু মনে করে আমি আবারও জড়িয়ে ধরলাম মামুকে। সেই দিনগুলোর কথা মনে পড়লেই আমার রুহ কেঁপে ওঠে। আমার তখন 18 বছর হয়েছিল বিদায়, সম্পত্তির জন্য হায়নার মতো আচরণ করেছিল চাচু। সেই সময়টাতে আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মামুর। রাতের পর রাত কেঁদেছিলাম এই ব্যক্তিটার সান্নিধ্য পাওয়ার জন্য। মামু এবার বলে উঠলেন, আহা, কাঁদে কেন আমার মামনিটা? আম্মুকে পেয়ে খুশি হয়নি বুঝি? আমি মাথা তুলে তাকাই বড় মামুর দিকে, নিজেকে সংযত করে কান্না চেপে বললাম, কথা বলবে না? আজ কতদিন পর তোমায় পেলাম, কাঁদবো না তো কি করবো বলো? বড় মামু হেসে দিলেন আমার কথায়। ছোট মামু ওইদিকে আহাজারি কণ্ঠে বললেন, এই আধবড় লোকটা কি তোর একমাত্র মামু? আমি তো আছি। তার কথায় হেসে দিলাম আমি। ছোট মামু হেসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছিস? আমায় কিছু বলতে না দিয়ে মামি বললেন, এটা কি জিজ্ঞেস করার মতো কথা ছোটন? দেখিস না যে আইহি কত ভালো একটা বর পেয়েছে? এমন একজন থাকলে কোন মেয়ে খারাপ থাকে? আনরির সম্মুখেই দাঁড়িয়েছিলেন, দেখছিলেন আমাদেরকে। মামু হেসে বললেন, তানভীর নিয়ে এসেছে কিন্তু আমাদের। মামুর কথা শুনে আমি হকচকিয়ে যাই কিছুটা। চোখের পলক না ফেলে রাশভারী চোখ করে তাকালাম মামুর দিকে, তারপর আনভীরের দিকে। ওনার ঠোঁট চেপে হাসছেন আমায় দেখে, সেই ঠোঁট কোলে বিদ্যমান প্রশান্তির এক হাসি। আনভীর এবার বললেন, এবার বুঝলেন মিসেস আনভীর যে নাহিদকে নিয়ে তোমার অগোচরে কি করছিলাম? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম সানন্দে। ছোট মামু টিটকারি সুরে বললেন, তোকে তো আমি সোজা সাপটা টাইপের মেয়ে ভাবতাম আহি। তুই যে তলে তলে প্রেম করে বিয়ের কাজও সেরে ফেলেছিস, এটা তো আমি ভাবতে পারিনি। তবে যাই হোক, একটা পারফেক্ট ম্যানকে বিয়ে করেছিস মেয়ে। আমি রাঙা মুখে মৌনতা পালন করলাম। তবে এতটুকু সময় বুঝতে বাকি রইল না যে আনভীর মহাশয় ইতিমধ্যে মামুদের ভালো মতোই হাতিয়ে নিয়েছে। নাহলে আমার ছোট মামু, যে মানুষ পান থেকে চুন খসলে উনি যে কোনো ব্যক্তিকে নিয়ে কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারে, আর সেই দিকে আনভীরের এত প্রশংসা বুঝিয়েই দিচ্ছে যে মামু কতটা ভক্ত হয়ে গিয়েছে আনভীরের। আনভীর এবার বললেন, আপনারা তাহলে কথাবার্তা বলুন, আমার ছোট্ট একটু কাজ আছে বাইরে, আসতে কতক্ষণ লাগবে বলতে পারছি না। কেন বাবা, তুমিও থাকো। মামুর কথায় আনভীরের না বলতে ইচ্ছে করলো না, তবু ইতস্তত করে বলল, জরুরি কাজ মামা, আপনাকে বলেছিলাম না যে একটা ইন্টারভিউ। ও হ্যাঁ, আমি তো বেমালুম ভুলে গিয়েছিলাম এর কথা। আচ্ছা যাও বাবা, ইউ নো হোয়াট, প্রফেশন ইজ ফার্স্ট। আনভীর সম্মতি জানালেন এতে। যাওয়ার আগে এক ফাঁকে ফিসফিস করে কানে বললেন, ব্যস্ততায় দ্রুত চলে গিয়েছিলাম, গিফটের রিভিউ এসে না হয় দিবনে কেমন? ওনার কণ্ঠের ধরন দেখে একটা অজানা শিহরণ জেগে উঠল অন্তরে। এদিকে আনভীর নাহিদকে ঠায় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো হঠাৎ। নাহিদ এক পলকে কিছু একটা দেখছে আর আনমনে হাসছে। আনভীর এগুলো নাহিদের দিকে, বলল, কিরে নাহিদ, আনমনা হয়ে কই গেলে? তৎক্ষণাৎ ধ্যান ভাঙল নাহিদের। ইতস্তত করে বলে উঠল, তো তো তেমন কিছু নাই আর কি। সন্দেহ যাচ্ছে আনভীরের মনে। ও জানে যে এই প্রায় 6 ফুট ছুঁই ছুঁই গাধাটার সব কাজকর্মই ভয়ঙ্কর ভয়ঙ্কর। তবুও নিজেকে সামলে রেখে আনভীর বলল, কিছু না হলে চল, তাহলে দেরি হচ্ছে তো। আর একটু পরে গেলে হয় না? নাহিদের কথায় ভ্রু নাচালো আনভীর। বলল, কাহিনী কি তোর? নাহিদের দৃষ্টি অনুসরণ করে আনভীর এবার তাকালো নীলুর দিকে। হঠাৎ ঠোঁটে শয়তানি হাসি ফুটে উঠল আনভীরের। বলল, ও এই কাহিনী। আহিরে, মামা তো গুণটাকে ভাল লাগছে তোর। নাহিদ স্তব্ধ হয়ে আনভীরের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এটা কি মানুষ নাকি অন্তর্যামী যে এভাবেই বেফাস কথা বলে ফেলে? নাহিদ চুলে হাত বুলিয়ে সংবরণ করলো নিজেকে। বলল, মুখে এই কথাটা আর আনবেন না ভাই, ভাবি জানলে কাহিনী হবে। মুখে একবার আনছেন ভালো, এবার এটা হলে হজম করে ফেলেন। বলেই নতমুখ করে চলে গেল নাহিদ গাড়ির দিকে। আনভীর বিস্ময় পানে ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। নাহিদ বিড়বিড়িয়ে বলল, এমন ডেঞ্জারাস ভাই যে আমার কপালে কেন দিছে আল্লাহ জানে। সোফায় এমন টলতে টলতে অপূর্বকে বসতে দেখে চোখ পাকিয়ে তাকালেন অপূর্বের বাবা। গতকাল রাতে 11:30 নাগাদ সেই যে বেরিয়েছিল এলো এই অবেলায়। সোফায় বসে চা খাচ্ছিলেন উনি। ইকবাল সাহেব হাতে খবরের কাগজ নিয়ে আসা মাত্রই অপূর্বর বাবা থমথমে গলায় বললেন,
এই লাট সাহেবকে জিজ্ঞেস করো তো ইকবাল, যে গতকাল কোন ঘাটে ভেউ ভেউ করে এসেছিল। অপূর্ব পাত্তা দিল না বাবার কথায়। নেশা এখনো ভালো মতো কেটে ওঠেনি। চেঁচিয়ে তাই ডেকে উঠল। মা, কড়া করে এক মগ কফি দাও তো। তাচ্ছিল্যের হাসি দিল অপূর্বের বাবা। বলল, সারা রাত বারে বসে ছাই পাশ গিলবে আর সকালে কফির জন্য চেঁচাবে। ইকবাল সাহেব খেয়াল করলেন যে মুখ শক্ত হয়ে আছে অপূর্বের। ঢোক গিলল সে। বড় ভাইকে বলল, ভাইজান সাবধান, বাবা যে কিন্তু খেপে যাচ্ছে। খেপবে কেন এই লাট সাহেবটা? আজ কতদিন হয়ে গেল মালগুলো গোদামে পড়ে আছে, সেইগুলো স্মাগলিং না করলে কত বড় লসটা হবে দেখেছো? নিজে তো মরবে, সাথে আমাদেরও মারবে এই ছেলেটা। বিরক্ত হলো অপূর্ব। বলে উঠল, একটু শান্ত মতো থাকতে দিবে ড্যাড? আমার শান্তি কেড়ে আরো শান্তি চাও? শুনে রাখো একটা কথা, এভাবে মদ্দাদ খেয়ে ঘুরে না বেরিয়ে আহিকে খোঁজো। সময় নেই আমাদের হাতে। ওর মায়ের সম্পত্তিগুলো নয়তো দেউলিয়া হয়ে যাবে, যেটা আমি কিছুতেই হতে দেব না। তোমার এসব ভাবতে হবে না ড্যাড, আগে নিজেরগুলো সামলাও, পরে ওটা হস্তক্ষেপ করো। আর হ্যাঁ, তোমার যেমন ওর প্রপার্টি নিয়ে মাথা ব্যথা, তেমনি আমার মাথা ব্যথা আহিকে নিয়ে। আই ওয়ান্ট হার অ্যাট এনি কস্ট। বলে ক্ষান্ত হয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো অপূর্ব। অপূর্বের বাবা অপ্রসন্ন হলেন। বুঝলেন এভাবে ছেলেকে দিয়ে কাজ হবে না, ছেলেকে ওর ভাষায় বুঝিয়ে বলতে হবে। তাই বলে উঠলেন, এত বছর তোর খাঁচায় বন্ধ করে রেখেছিলাম ওকে অপূর্ব, তাই তো তোর কথায় উঠতো আর বসতো। এমন যেন না হয় এক ফাঁকে তোর সম্পদকে অন্য কেউ হাতিয়ে নিয়ে যাবে। কথাটা বুকে তীরের মতো বিঁধল অপূর্বর। বাবার কথাটা নিছক মিথ্যে নয়। তাই ধীর পায়ে সে চলে গেল ওপরের ঘরে। আহিকে যেও খুঁজছে না এমন নয়। গতকালের একজন লোক একটা তথ্য পেয়েছে আহির সম্পর্কে। এআরকের আশেপাশে সব খবরাখবর জোগাড় করেছে। এখন সেটাকে ধরেই খুঁজতে হবে আহিকে। আজকে সময়টা আমার সুন্দর কেটেছে মামাদের সাথে। সারাদিন আমরা অনেক গল্প গুজব করেছিলাম। মামি কথায় কথায় বললেন আনভীরের বাবা মায়ের কথা। আমি বললাম যে ওনারা অন্যত্র থাকেন। তারপর নীলুকে সারা বাংলো ঘুরিয়েছি আমি। আনভীরের বেশ কয়েকটা গিটারও দেখিয়েছি। নীলু বুকে হাত দিয়ে বলল, হাই মেম্বার যাওয়া এআরকে আমার সব সময়কার ক্রাশ। আমাদের কলেজ ফ্রেন্ডরা সব সময় আমরা উদ্গ্রীব হয়ে থাকি কখন এআরকে গান রিলিজ করবে। ওর একটা এফবি লাইভও মিস করিনি আমি। আমার কয়েকটা ফ্রেন্ড তো এআরকে ডাই হার্ট ফ্যান। কনসার্টের জন্য গ্যাং নিয়ে গাজীপুর থেকে ঢাকা এসে পড়তো, আর আমি এখন সেই এআরকের বাড়িতে। ওএমজি, কি হিংসে হচ্ছে নাকি বুড়ি? আর বলিস না আপু, এআরকে কে আসলেই ভালো লাগে আমার, ফর হিজ ভয়েস অ্যান্ড গুড লুকিং। কিন্তু তা কি আর হবে, সে যে এখন আমার দুলাভাই হয়ে গিয়েছে। আমি ঠোঁট চেপে হাসলাম নীলুর কার্যকলাপ দেখে। বিকালের দিকে ফিরে যাওয়ার জন্য স্থির হলেন মামা। আমি থাকতে বলেছিলাম কিন্তু শুনেননি। বললেন সামনে যখন বড় করে আমার আর আনভীরের বিয়ের অনুষ্ঠান হবে তখন দেখা যাবে। আমি একটু অবাক হলাম। ভাবতে পারিনি যে আনভীর আসলে এই ব্যাপারে এতটা সিরিয়াস। উনি হয়তো অপেক্ষা করছেন আমার ডক্টর হওয়ার লাইসেন্সের জন্য। আমার মনে একটা আনন্দের আভাস ফুটে উঠল এতে। আনভীর বাড়িতে আসলেন একটু রাত করি। এসেই সোফায় শরীর এলিয়ে দিলেন। নুরিয়াপাকে বলেন এক গ্লাস পানি আনতে। নাহিদ ভাই আগ বাড়িয়ে বলল, ভাবি ওনারা চলে গিয়েছে? মুখ গোমরা করে ফেললেন উনি। বললেন, আপনি জোর করেননি? আরে হ্যাঁ, কেন থাকলেন না? সেটা না হয় আনভীর থেকেই জেনে নেন। আপনার তাহলে আপনার মামাতো বোনটা কি মনে পড়বে না? সন্দেহের আভাস ফুটে উঠল চোখে মুখে। ঠোঁট কামড়ে জিজ্ঞেস করলাম, হঠাৎ এই প্রশ্ন? আরে এমনি। আনভীরও হাসছেন ঠোঁট চেপে। ডিনার সেরে নুরিয়াপাকে একটু হেল্প করলাম আমি টুকটাক। নাহিদ ভাইয়ের উপর দিয়ে আজ বড় ধকল গিয়েছে, তাই রুমে যেয়েই ঘুমিয়ে পড়েন। আমি রুমের সামনে গিয়ে টের পেলাম ভায়োলিনের আড়ষ্ট সুর। উনি সচরাচর এই সময় ভায়োলিন বাজান না। দরজা খুলে দেখলাম রুমটা নিকষ অন্ধকার। বারান্দায় একটা ছায়ামূর্তি দেখা যাচ্ছে। আমি জানি কে সে, তাই নীরবে নিভৃতে এগিয়ে বসে পড়ি ওনার পাশে। আনভীর হঠাৎ থামিয়ে দিলেন। আমি বললাম, থামালেন যে? এভাবেই। উনি ভায়োলিন রেখে ফিরে তাকালেন আমার দিকে। পরনে জামা কাপড় পাল্টে একটা ক্যাজুয়াল ড্রেস পরেছেন। আমি এখনো ভেবে অবাক হই, এত সুন্দর মানুষটা আমার লাইফ পার্টনার বলে, যে আমায় অনেক বেশি ভালোবাসে, যাকে একদণ্ড দেখার জন্য ভক্তরা পাগল হয়ে যায়, তাকে যে কোনো রূপে দেখার অধিকার আছে আমার। আনভীর বলে উঠলেন, তুমি খুশি তো? অনেক। জানেন আজ কত
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।